মাই অডিও বুকে শুনছেন জহির রায়হান লিখিত কালজয়ী উপন্যাস 1000 বছর ধরে। আজ পড়ছি উপন্যাসের শেষ পর্ব। পাঠে আছি সজল। ধন্যবাদ। রাতে ঘুম হলো না মন্তুর। সারাক্ষণ বিছানায় ছটফট করল সে। না, একটা বিয়ে ওকে এবার করতেই হবে। এমনই একা জীবন আর কতদিন কাটাবে মন্তু। কিন্তু বিয়ের কথা ভাবতে গেলে ইদানিং টুনি ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতে পারে না সে। শান্তির হাটের সেই রাত্রির পর থেকে টুনি তার সমস্ত অন্তর জুড়ে বসে আছে। গ্রামের কত লোক তাদের বউকে তালাক দেয়, বুড়ো মকবুল কেন তালাক দেয় না টুনিকে? হঠাৎ পরিবানুর পুঁথির কথা মনে পড়ল মন্তুর। সুরতালি মাঝে মাঝে সুর করে পড়ে ওটা। ঘর নাই বাড়ি নাই, দেখিতে জবর, পরিবানুর আশিক লইল তাহারই ওপর। কোলাটিয়া গ্রামের এক গৃহস্থের বউ পরিবানু। স্বামীর সঙ্গে মিলমিশ হতো না। অষ্টপ্রহর ঝগড়া বিবাদ লেগে থাকত। ঘর ছেড়ে পুকুর পাড়ে গিয়ে নীরবে বসে থাকত সে। আর সেখান থেকে দেখত এক রাখাল ছেলেকে। দূরে একটা বটগাছের নিচে বসে একমনে বাঁশি বাজাত সে। এমনই চোখের দেখায় প্রেম হয়ে গেল। তারপর একদিন সময় বুঝিয়া দুইজনে পালাইয়া গেল চোখে ধুলা দিয়া। মন্তুরও তাই মনে হল, টুনিকে নিয়ে যদি একদিন পালিয়ে যায় সে, দূরে, বহু দূরে, দূরের কোনো গ্রামে কিংবা শহরে। শান্তির হাটে যদি ওকে নিয়ে যায় সে, তাহলে মনোয়ার হাজি নিশ্চয়ই একটা বন্দোবস্ত করে দেবে। সেখানে টুনিকে নিয়ে সংসার পাতবে মন্তু। যে কোনো দোকানে হাজিকে দিয়ে একটা চাকরি জুটিয়ে নেবে সে। এমনই আরো অনেক চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল মন্তু। সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই আমেনা জিজ্ঞেস করল, নন্তু শেখের বাড়ির কোনো খবর জানো? না। ও মা, জানো না? নন্তু শেখের ছেলে করিম শেখ পড়ছে আজ। মন্তু কোনো কথা বলল না। আমেনা বলে চলল। কবিরাজ যে কিছু কইবার পারল না, তাই গনু মোল্লারে ডাইকা নিছে, একটু ঝাড়ফুঁক দিয়া যদি কিছু হয়। মন্তুকে চুপ করে থাকতে দেখে আমেনাও চুপ করে গেল। অবশেষে আরো 8-10টি প্রাণ হরণ করে তবে গ্রাম থেকে বিদায় নিলেন ওলা বিবি। গ্রামের সবাই মসজিদে সিন্নি পাঠালো, মিলাদ পড়ালো বাড়ি বাড়ি। ওলা বিবি গেলেন। আর দিন কয়েক পরে বৃষ্টি এলো জোরে। আকাশ কালো করে নেমে এলো অবিরাম বর্ষণ। সারা রাত মেঘ গর্জন করল, বাতাস বইল, আর প্রচণ্ড বেগে ঝড় হল। আগের দিন বিকেলে আকাশে মেঘ দেখে বুড়ো মকবুল তার পুরনো লাঙ্গলটা ঠিক করে নিয়েছে। গরু নেই ওর। রসন ব্যাপারীর কাছ থেকে একজোড়া গরু ঠিক করে নেবে। যে কদিন হাল চলবে সে কটা দিনের জন্য ওকে নগদ টাকা দিতে হবে। তাছাড়া গরুর ঘাস বিছালের পয়সাটাও জোটাতে হবে তাকে। ভোর না হতেই বেরিয়ে পড়ল মাঠে। আবুল, মন্তু, সুরত আলী, রশিদ, বুড়ো মকবুল আর গ্রামের সবাই। পুরুষরা কেউ বাড়ি নেই। পুরো মাঠ জুড়ে হাল পড়েছে। পাথরের মতো শক্ত মাটি বৃষ্টির ছোঁয়া পেয়ে নরম হয়ে গেছে। হট হট হট। বড় মিয়ার জমিতে লাঙ্গল নামিয়েছে মন্তু আর সুরত। এককালে এই জমিটা সুরত আলীর ছিল। সরেস জমি, প্রায় মন 7 ধান ফলত তখন। ধানের ভারে গাছগুলো সব নুয়ে থাকত মাটিতে। নিজ হাতে খেতে লাঙ্গল দিত সুরত, মই দিত, ধান ফেলত খুব সাবধানে। গাছ উঠলে বসে বসে আগাছাগুলো পরিষ্কার করত। ছাই আর গোবর ছড়িয়ে দিয়ে যেত প্রতিটি অঙ্কুরের গোড়ায় গোড়ায়। তারপর খাজনার টাকা জোটাতে না পেরে ওটা বড় মিয়ার কাছে বিক্রি করে দিয়েছে সে। আহা, জমিটার কি অবস্থা করছে দেখছ? লাঙল ঠেলতে ঠেলতে সুরত আলী বলল, জমির লাগাও গো 8 পয়সার দরদ নাই। দরদ নাই দেখেই তো জমি না ফাঁকি দেবার লাগছে। মন্তু সঙ্গে সঙ্গে বলল, গেল বছর মোটে 1.5 মণ ধান পাইছে। কোথায় 7 মণ আর কোথায় 1.5 মণ। বুকটা ব্যথায় টনটন করে উঠল সুরত আলীর। রুগ্ন গরু দুটাকে হটহট করে জোরে তাড়া দিয়ে বলল, জমির খেদমত করণ লাগে। বুঝলাম তুমিয়া, জমির খেদমত করণ লাগে। যত খেদমত করবা তত ধান দিব তোমারে। শেষের কথাগুলো স্পষ্ট শোনা যায় না, আপন মনে বিড়বিড় করে সুরত। হঠাৎ কোনোখানে যদি কতগুলো টাকা পেয়ে যেত, তাহলে জমিটাকে আবার কিনে নিত সে। তখন 7 মণের জায়গায়
8 মণ ধান বের করত সে এ জমি থেকে। আকাশে এখনো অনেক মেঘ, দক্ষিণের বাতাসে উত্তরে ভেসে যাচ্ছে ওরা, যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে নেমে আসতে পারে নিচে। সুরত তখনও চলছে আপন মনে। খোদার ইচ্ছা হইল জমিগুলান আমার থেকে কাইরা নিল, খোদার ইচ্ছা হইল জমিগুলান বড় মিয়ারে দিয়ে দিল। জমির লাইগা যার একটু মায়া দয়া নাই তারই দিল খোদা দুনিয়ার সকল জমি। এইটা কেমন তোর ইনসাফ হইল মন্তু মিয়া? ইনসাফ ইনসাফ করো মিয়া, এটা কেমন তোর ইনসাফ হইল? হট হট! গরুগুলোর লেজ ধরে জোরে তাড়া দিল সুরত আলী। অদূরে রশিদ তার জমিতে ধান ফেলছে, মিশকালো দেহ বেয়ে চুয়ে চুয়ে ঘাম ঝরছে ওর। হাঁটার সময় মনে হচ্ছে মুখ থুবড়ে ক্ষেতের মধ্যে পড়ে যাবে সে। ওটাও বড় মিয়ার ক্ষেত, বর্গা নিয়ে চাষ করছে রশিদ। ওর পাশের ক্ষেতে মই জুড়েছে বুড়ো মকবুল। কাজ করার সময় আশেপাশের দুনিয়াকে একেবারে ভুলে যায় সে, কোথায় কি ঘটছে লক্ষ্য করে না। ধান ফেলা শেষ হলো, রশিদ ডাকল, অ ভাইজান। মকবুল মুখ না তুলেই জবাব দিল, কি কও না? ধান তো ফালাইয়া দিলাম আল্লাহর নাম নিয়া। দাও দাও ফালাইয়া দাও, এখন যত তাড়াতাড়ি ফালাইবা তত লাভ। আর লাভের কথা কইও না। গরুজোড়ার সঙ্গে মই জুড়তে জুড়তে রশিদ জবাব দিল, ধান বেশি হইলেই বাকি না হইলেই বাকি, বড় মিয়ারে তো অর্ধেক দিয়া দেওয়ান লাগব। ওই দিয়া থইয়া যা থাহে তাই লাভ। মকবুল সান্ত্বনা দিল ওকে। সুরত আলী তখনও আপন মনে বলে চলেছে, পরের জমিতে খাইটটা কোনো আরাম নাই মন্তু মিয়া, পরের জমি। আরে গরুগুলার আবার কি হইল? হালার নবাবের বেটা, হট হট হু হু। মন্তু ততক্ষণে গান ধরেছে। আশা ছিল মনে মনে, প্রেম করিমু তোমার শনে, তোমায় নিয়ে ঘর বাঁধিমু গহীন বালুর চরে। হঠাৎ গান থামিয়ে গরুজোড়ার লেজ ধরে সজোরে টান দিল মন্তু। ইতি 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 চল। সুরত বলল, গান থামাইলা কেন মন্তু? গায়ে যাও গায়ে যাও। মন্তু বলল, না ভাইজান, গলাটা শুকাইয়া গেছে, গান বাইর হয় না। হ হ, দুনিয়াটাই হুকাইয়া গেছে মন্তু মিয়া, তোমার গলা হুকায় নাই। জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সুরত আলী। আমাগো জামানায় আহা কত গান গাইছি, কত ফুর্তি করছি, কত রংবাজি দেখাইছি, আর অহন দুনিয়াটাই আরেক রকম হইয়া গেছে মন্তু মিয়া। গাজিকালুর দুনিয়া আর নাই, সোনা ভানের দুনিয়া পুইরা ছাই হইয়া গেছে। বলে কর্কশ গলায় সে নিজে একখানা গান ধরল। যা ছিল সব হারাইলাম হায়, পুরা কপাল দোষে, ও খোদা আমার কপাল এমন তুমি করিলা কোন রোষে। গান গাইতে গাইতে খুক খুক করে অনেকক্ষণ কাশল সুরত। বাঁ হাত দিয়ে কপালের ঘামটা মুছে নিল। থাম থাম, আরে থাম রে নবাবের বেটা, থাম। গরুগুলোকে থামিয়ে তামাক খাওয়ার জন্য আলোর ধারে এসে বসল সে। বলল, মন্তুমি আহ, তামুক খেয়ে লও। তামাকের গন্ধ পেয়ে মকবুল আর রশিদ ওরাও ক্ষেত থেকে উঠে এলো। জোরে জোরে কয়েকটা টান দিয়ে বুড়ো মকবুলের দিকে হুকোটা বাড়িয়ে দিল সুরত। প্রথমে এক নিঃশ্বাসে কিছুক্ষণ হুকো টানল মকবুল, তারপর একরাশ ধোয়া ছেড়ে বলল, মন্তু মিয়া তোমার সঙ্গে জরুরি কথা আছে, আজ সন্ধ্যাবেলা বাড়ি থাইকো। রশিদ আর সুরত একবার হুকোর দিকে তাকালো, কিছু বলল না। ওদের নজর এখন হুকোর দিকে। সন্ধেবেলা বুড়ো মকবুলের কাছ থেকে কথাটা শুনল মন্তু, ওর বিয়ের কথা। মকবুল ঠিক করেছে এবার সত্যি সত্যি একটা বিয়ে করিয়ে দেবে মন্তুকে। চাচা চাচি এতদিন বেঁচে থাকলে নিশ্চয় বিয়ে দিয়ে দিতেন। চাচা নেই, মকবুল বেঁচে আছে, বাড়ির মুরব্বি সে, এ ব্যাপারে তার একটা দায়িত্ব রয়েছে। পাত্রী ঠিক করে নিয়েছে মকবুল, মাঝি বাড়ির আম্বিয়া। নন্তু শেখ আর তার ছেলে করিম শেখ কলেরায় মারা যাবার পর থেকে আম্বিয়া একা। বসত বাড়িটা, বাড়ির উপরের ছোট্ট ক্ষেতটা আর সেই নৌকোটার মালিক এখন সে। ওকে বিয়ে করলে মন্তু অনেকগুলো সম্পত্তি পেয়ে যাবে একসঙ্গে। রশিদ তার ঘরের চালায় খড় দিয়ে ফুটো মেরামত করছিল। তাকে ডাকল মকবুল, তোমরা এটার একটা ফয়সালা কইরা ফালাও মিয়া।
ওই মাইয়া বেশি দিন থাকবো না, বহু লোকের চোখ পড়ছে। চালার উপর থেকে রশিদ বলল, মাইয়ার হাঁপানি, শেষে বাড়ির সকলের হাঁপানি হইব। মকবুল সঙ্গে সঙ্গে বলল, আরে একবার বিয়া কইরা সম্পত্তিগুলান হাত করে নিক, পরে দেখা যাইব, যদি হাঁপানি হয়তো তালাক দিয়ে দিব। মন্তু সহসা কিছু বলল না। সে জানে বিয়ে তাকে করতে হবে। আম্বিয়াকে অনেক ভালো লাগছিল তার। সেদিন যদি বুড়ো মকবুল বলতো তাহলে তক্ষুনি রাজি হয়ে যেত সে। আজ ভাবতে গিয়ে অদূরে দাঁড়ানো টুনির দিকে তাকালো মন্তু। বুড়ো মকবুল বলল, এমন সম্বন্ধ আর পাইবি না মন্তু, চিন্তা করার কিছু নাই, মত দিয়া দে। কাল রাইতে গিয়া ওর চাচা সমীর শেখের সঙ্গে আলাপ করে আহি। ফকিরের মা বলল, আপনারা মুরব্বী, আপনারা ঠিক করে ফালান। আমেনা বলল, ঠিক কথা কইছ চাচি। মন্তু তখনও ভাবছে। একটা বসত বাড়ি, একটা নৌকো, আর বাড়ির উপরে এক টুকরো ক্ষেত। দেখতেও সুন্দরী সে। আটসার দেহের খাজে খাজে দুরন্ত যৌবন আঠাত শাড়ির বাঁধন ছিঁড়ে ফেটে পড়তে চায়। বুড়ো মকবুল বলল, তাইলে ওই কথাই রইল, কাল রাইতের বেলা ওর চাচার সঙ্গে আলাপ করি গিয়া। মন্তু চুপ করে রইল। তারপর ও খুব আস্তে করে বলল, আপনারা যেইটা ভালো মনে করেন করেন। মুখ তুলে তাকাতে পারল না সে। রসোই ঘরের দাওয়ায় দাঁড়িয়ে টুনি, দাঁত দিয়ে হাতের নখ কাটছে সে। মন্তুর কথা শুনে সহসা শব্দ করে হেসে উঠল সে। বলল, আমাগো মন্তু মিয়ার বিয়ায় কিন্তু বড় দেখে একখান পাল কেমন লাগব। ফকিরের মা বলল, মাইয়া এমন করে হাসতাছে যেন ওর বিয়ার কথা হইতাছে, দেহ না কারবার। ওর দিকে একটা তীব্র কটাক্ষ হেনে পর মুহূর্তে সেখান থেকে সরে গেল টুনি। বিয়ের কথা শুনে সুরত আলী আর আবুলও সমর্থন জানালো। গনুমোল্লা বলল, ভালা হইছে, মন তো এবার সংসারী হইব। রাতে খাওয়া দাওয়ার পর টুনি মকবুলকে একপাশে ডেকে নিয়ে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। মকবুল রেগে উঠল। এই রাতের বেলা এখন ঘুমাতে যাবে, এই সময় আবার এমন কি কথা বলতে চায় টুনি? রেগে গিয়ে বলল, কাল দিনের বেলা কইও। টুনি বলল, না অহনি কন লাগব। বুড়ো মকবুল অনিচ্ছা সত্ত্বেও বলল, আচ্ছা কও কি কথা। চারপাশে দেখে নিয়ে ধীরে ধীরে কথাটা বলল টুনি। মকবুল বড় বোকা, নইলে এমন সুযোগটা কেন সে হেলায় হারাচ্ছে? একটা বসত বাড়ি, একটা ক্ষেত, আর একটা নৌকো, ইচ্ছে করলে ওগুলোর মালিক সেও হতে পারে। সে কেন বিয়ে করে নাম বিয়াকে? বুড়ো মকবুল অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। ও সম্ভাবনার কথা সে নিজেও ভাবে নিয়ে আগে। টুনি যা বলল তাই শুধু নয়, আরো লাভ আছে আম্বিয়াকে বিয়ে করার। সারাদিন একটানা ধান বানতে পারে সে, খাটতে পারে অসম্ভব। ওকে চুপ করে থাকতে দেখে টুনি আবার বলল, চিন্তা করতেছ কি? চিন্তা করার কিছুই নাই। এ মুহূর্তে টুনিকে ওর নিজের চেয়েও অনেক বড় বলে মনে হলো মকবুলের। মনে হলো সে টুনির কাছে নেহায়েত একটা শিশু। একটু পরে চাপা গলায় মকবুল বলল, বড় বউ আর মাজ্জা বউ যদি রাজি না হয়? টুনি বলল, রাজি হইব না কেন, নিশ্চয়ই হইব। মকবুল আবার বলল, ও গোনাও রাজিকরণ গেল, কিন্তু কাম্বিয়া? মকবুলের কণ্ঠস্বরে গভীর অন্তরঙ্গতা। টুনি বলল, চেষ্টা করলে সব হয়, হইব না কেন? এতক্ষণ দাঁড়িয়েছিল ওরা। মকবুল বলল, বহ বউ বহ। টুনি বসল ওর পাশে, দুজনে পাশাপাশি। মকবুলের কাঁধের উপর একখানা হাত রাখল টুনি। তারপর নীরবে অনেকক্ষণ বসে রইল ওরা। বাড়ির বাচ্চা কাচ্চাদের উঠোনে বসিয়ে কিচ্ছা বলছে ফকিরের মা, চাঁদ সওদাগরের কিচ্ছা। এক মনে হাঁ করে শুনছে সবাই। সালেহা কাঁদছে ওর ঘরে। কাল দুপুরে ওর মুরগিটাকে শিয়ালে ধরে নিয়ে গেছে, সেই শোকে কাঁদছে সে। আমেনা আর ফাতেমা দুজনকে ডেকে এনে সামনে বসিয়ে কথাটা বলল বুড়ো মকবুল। শুনে আমেনা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল,
এমন কি অভাব আছে আপনার যে ওরে বিয়ে করতে চান? ফাতেমা বলল, এই বুড়া বয়সে মাইনসে কইব কি? টুনি বলল, মাইনসের কথা হই না কি হইব, মাইনসে তো অনেক কথা কয়। তবু ফাতেমা আর আমেনা ঘোর আপত্তি জানালো। মকবুল অনেক বোঝাতে চেষ্টা করল ওদের, কিন্তু ওরা রাজি হল না। অবশেষে মকবুল রেগে গেল, শাসিয়ে বলল, এত কথা বুঝি না, আম্বিয়ারে বিয়ে আমি করুমি, তোমরা পছন্দ করো কি না করো। কথাটা চাপা থাকল না। পরদিন বাড়ির সবাই জেনে গেল ব্যাপারটা। মন্তুর বিয়ের সম্পর্কে আলাপ করতে গিয়ে নিজের বিয়ের কথা বলে এসেছে মকবুল। কথাটা আমেনা আর ফাতেমার কাছ থেকে শুনেছে সবাই। মন্তু রীতিমতো অবাক হল। সালেহা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বলল, ইতা কেমন কথা? মাইকে শুনলে কইব কি? ফকিরের মা বলল, মকবুল মিয়ার এটা উচিত হয় নাই। যাই কও মিয়া, এটা উচিত হয় নাই। আমেনা আর ফাতেমা দুজনে মিলে গনুমুল্লার কাছে কাটাকাটি করেছে। বলেছে মানসে হাসাহাসি করব, আপনি ওনারে বাধা দেন, আপনার কথা উনি শুনবেন। সুরত আর আবুলকে ডেকে ওদের সঙ্গে আলাপ করল গনুমুল্লা। বলল, বাড়ির বদনাম হইয়া যাইব। শুনে সুরত আলী আর আবুল দুজনে খেপে উঠল। এইসব কি বুড়ার কি ভিমরুত হইছে নাহি? আবুল বলল, বুড়া বয়সে এইসব কি পাগলামি শুরু হইছে? কিছু বলল না, শুধু মন্তু। রাতে গনুমুল্লার ঘরে জমায়েত হল সবাই। রশিদ এলো, আবুল এলো, সুরত আলী, সালেহা, আমেনা, ফাতেমা, ফকিরের মা সবাই এলো। এলো না শুধু মন্তু, টুনি আর যাকে নিয়ে বসা সেই বুড়ো মকবুল। মকবুল তার ঘরের মধ্যে নীরবে বসে রইল। সবকিছু সেও শুনেছে। গনুমুল্লার ঘরে ওরা কেন জমায়েত হয়েছে সব বুঝতে পেরেছে সে। এর মূলে আমেনা আর ফাতেমা, ওর দুই স্ত্রী, যাদের এতদিন খাইয়ে পড়িয়েছে সে। নিমক হারাম, এক নম্বরের নিমক হারাম। চাপা আক্রোশে গর্জাতে লাগলো বুড়ো মকবুল। টুনি বলল, ওগো হিংসা হইতেছে, ওরা চায় না আপনি সম্পত্তির মালিক হন। টুনি ঠিক বলেছে, বাড়ির কেউ চায় না ও আম্বিয়াকে বিয়ে করুক। বিয়ে করলে একদিনে অনেকগুলো সম্পত্তির মালিক হয়ে যাবে বুড়ো মকবুল। বাড়ির কেউ সেটা সহ্য করতে পারছে না। এক সিলিম তামুক সাজিয়ে ওর হাতে তুলে দিল টুনি। বলল, মাথা গরম করেন না, এই সময় মাথা ঠান্ডা রাখুন লাগে। গনুমুল্লার ঘরে সবাই জমায়েত হলেও মকবুলকে সেখানে ডেকে আনার জন্য যেতে কেউ সাহস করল না। আবুল বলল সুরতকে যেতে, সুরত বলল ফকিরের মার কথা। ফকিরের মা ভয়ে আতকুঠে বলল, ওরে বাবা, আমি যাইবার পারুম না। অবশেষে গনুমুল্লাকে আসতে হল। উঠোন থেকে মকবুলের নাম ধরে ডাকল সে। মকবুল বেরোল না, বেরিয়ে এলো টুনি। একটু পরে ভেতরে এসে টুনি বলল, আপনারে যাইতে কয়ে। গনুমুল্লাকে শুনিয়ে শুনিয়ে বুড়ো মকবুল বলল, কেন কেন যাইতে কয়ে? টুনি বলল, কি কথা আছে? কথা এইখানে এসা কয়ে যেতে পারে না, আমি যাবো কেন? টুনি ওকে শান্ত করল, বলল, মাথা গরম করেন না, যান না, ওরা কি কয় শুনেন গিয়া। স্ত্রীর মুখের দিকে পরম নির্ভরতার সঙ্গে তাকালো বুড়ো মকবুল। তারপর ধীরে ধীরে দাঁড়ালো সে। বুড়ো মকবুলকে গনুমুল্লার ঘরে ঢুকতে দেখে নড়ে চড়ে বসল সবাই, কারো মুখে কথা নাই। টুনি এসে দাঁড়িয়েছে বুড়ো মকবুলের পাশে। গনুমুল্লা তার জায়নামাজের চৌকিটার উপর বসল। সবাই চুপ, কেউ কিছু বলছে না। কথাটা কি দিয়ে শুরু করবে ভেবে উঠতে পারছে না কেউ। টুনি প্রথম কথা বলল, কই আপনারা কিছু কইতেছেন না কেন? কেন ডাকছেন কন্যা? সুরত আলী নড়ে চড়ে বসল। আমেনা নীরব, ফাতেমা মাটির দিকে তাকিয়ে রয়েছে। গনুমুল্লা বলল, মন্তুর বিয়ার ব্যাপারে কি হইছে? কথাটা বলে মকবুলের দিকে তাকালো সে। বুড়ো মকবুল কোনো জবাব দেবার আগেই টুনি বলল, মন্তু কইছে ও আম্বিয়ারে বিয়ে করব না। ওর কথা শুনে পরস্পরের মুখের দিকে তাকালো সবাই। আমেনা ফিসফিসিয়ে বলল, মিছা কথা, মিছা কথা। ফকিরের মা বলল, কই মন্তু মিয়া কই, তারে ডাহো না। কিন্তু মন্তুকে বাড়িতে কোথাও পাওয়া গেল না, কোথায় যেন বেরিয়ে গেছে সে।
টুনি বলল, লাগবো না ওরে, ও আমারে কইছে বিয়া করব না। আবুল সঙ্গে সঙ্গে বলে উঠল, তাইলে আমি বিয়া করুম আম্বিয়ারে, আমার ঘরে বউ নাই, খানাপিনার অসুবিধা হয়। ওর কথা সম্পূর্ণ না হতেই আমেনা আর ফাতেমা একসঙ্গে বলে উঠল, তোমার একটা বউ দরকার। বুড়ো মকবুল টুনির দিকে তাকালো। টুনি বলল, কেন ধৈর্য ধৈর্য মাইরা কবরে পাঠাইবার লাগে নাহি? আবুল রেগে উঠল, আমার বউ যদি আমি মারি তোমার তাতে কি? চুপ কর বেয়াদব। হঠাৎ গর্জে উঠল মকবুল, এই জিন্দিগিতে আর তোরে বিয়া করামুন আমরা। তিনটা মাইয়ারে তুই কবরে পাঠাইছস, আবার বিয়ার নাম করস, শরমও লাগে না? একটুখানি দম নিয়ে বুড়ো পরক্ষণে বলল, আম্বিয়ারে আমি বিয়া করুম ঠিক করছি। বলে টুনির দিকে তাকালো সে। আমেনা আর ফাতেমা পর মুহূর্তে প্রতিবাদ জানিয়ে বলল, আপনারা শুনছেন আপনারা, ইতা কিতা কইবার লাগছে উনি? যা কইছি ঠিক কইছি। আঙ্গুল তুলে ওদের দুজনকে শাসালো মকবুল। তোমাকে যদি ভালো না লাগে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। শুনছেন আপনারা, কি কয় শুনছেন? আমেনা কেঁদে ফেলল। গনমুল্লা বলল, এটা ঠিক হইল না মকবুল মিয়া, এইটা কোনো কামের কথা হইল না। এই বুড়া বয়সে আরেকটা বিয়া করলে মানুষে কি কইব? সুরত আলী আর ফকিরের মা বলল, মানুষে বাড়ির বদনাম করব। আমেনা বলল, মাইয়া বিয়া দিছে, তার শ্বশুর বাড়ির লোকেরা ছিছি করব না? কটমট চোখে আমেনার দিকে তাকালো মকবুল। ফাতেমা বলল, বুড়া বয়সে ভূতে পাইছে, নিমক হারাম। বলে হঠাৎ চিৎকার করে উঠল বুড়ো মকবুল। তারপর অকস্মাৎ এক অবাক কাণ্ড ঘটিয়ে বসল সে। ঘরের মাঝখানে এতগুলো লোকের সামনে হঠাৎ আমেনা আর ফাতেমা দুজনকে একসঙ্গে তালাক দিয়ে দিল সে। রাগে কাঁপতে কাঁপতে বলল, তোরা বাইরে যা আমার বাড়ি থেকে। ঘটনার আকস্মিকতায় সকলে চমকে উঠল। পরক্ষণে একটা আর্তনাদ করে মাটিতে পড়ল আমেনা। ফাতেমা মূর্ছা গেল। ফকিরের মা চিৎকার করে উঠল, আহারে পুরা কপাল্লা, এই কি করলি তুই? ওরে পুরা কপাল্লা, এই কি করলি? আবুল হঠাৎ বসার পিঁড়িটা হাতে তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারল মকবুলের কপাল লক্ষ্য করে। ঘাস খেয়ে বুড়া হইছ, ঘাস খেয়ে বুড়া হইছ, ব্যাককেল কোন হানকার। দুহাতে কপাল চেপে মাটিতে বসে পড়ল মকবুল। আঙুলের ফাঁক দিয়ে ফিনকির মতো রক্ত ঝরছে ওর। কান্না, চিৎকার, গালাগালি আর হাহুতাশে সমস্ত ঘরটা মুহূর্তে নরকে রূপ নিল। মকবুলকে দুহাতে কাছে টেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল টুনি। ফাতেমার মাথায় পানি ঢালতে লাগলো সালেহা। ফকিরের মা আমেনাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কেঁদে ফেলল। উঠোনের এক কোণে দাঁড়িয়ে সব শুনল মন্তু, সব দেখল সে, কিন্তু কাউকে কিছু বলল না। নীরবে পুরীর দিঘির দিকে চলে গেল সে। পরদিন বিকেলে খবর পেয়ে আমেনা আর ফাতেমার বাড়ি থেকে লোক এসে নিয়ে গেল ওদের। যাবার সময় করুণ বিলাপে পুরো গ্রামটিকে সচকিত করে গেল। এতদিনের গড়ে তোলার সংসার এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল। ঘরের পেছনে লাগানো লাউ কুমড়োর মাচাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমেনা। যাবার সময় ফকিরের মাকে কেঁদে কেঁদে বলে গেল, হিরণ রে খবরটা দিও না, শুনলে মাইয়া আমার বুক ভাসায় মইরা যাইব। খোদার কসম রইল বুয়া, মাইয়া রে আমার খবরটা দিও না। ফাতেমাকে নেওয়ার জন্য ভাই এসেছিল ওর। যাবার সময় বাড়ির সবাইকে শাসিয়ে গেছে ও। বলে গেছে শিকদার বাড়ির লোকগুলোকে এক হাত দেখে নেবে সে। বোনের জন্য চিন্তা করে না ও। আগামী 3 মাসের মধ্যে এর চেয়ে 10 গুণ ভালো ঘর দেখে ফাতেমার বিয়ে দিয়ে দেবে। মকবুল বিছানায়, মাথায় ওর একটা পট্টি বেঁধে দিয়েছে টুনি। হাড় কাঁপিয়ে জ্বর এসেছে বুড়োর। মাঝে 2-1 বার চোখ মেলে তাকিয়েছিল, এখন নীরবে ঘুমোচ্ছে। টুনি ওর পাশে বসে বাতাস করছে ওকে। রাতে গনুমুল্লা এলো ওর ঘরে। বুড়ো মকবুলের গায়ে মাথায় হাত দিয়ে ওর জ্বর আছে কিনা দেখল। তারপর আস্তে করে বলল, রাগের মাথায় ইটা কিতা করলাম ইয়া, শরীর ভালো হয়ে গেলে ভাবি সাপ করে বাড়ি নিয়ে আহ। রাগের মাথায় তালাক দিলে তো আর তালাক হয় না, ওই তালাক হয় নাই তোমার। এক বাটি বারালি হাতে বিছানার পাশে এসে দাঁড়ালো টুনি। আসতে দেখে গনুমুল্লা চুপ করে গেল। টুনির উপরে আক্রোশ পড়েছে সবার। সবাই বুঝতে পেরেছে
এই যেসব কাণ্ড ঘটে গেছে এর জন্য টুনিই দায়ী। উঠোনে দাঁড়িয়ে অনেকে কথা বলল, ওর নাম ধরে অনেক গালাগাল আর অভিশাপ দিল বাড়ির ছেলেমেয়েরা। টুনি নির্বিকার, একটি কথার জবাব দিল না। দিন কয়েক পরে আম্বিয়ার চাচা সমীর শেখ জানিয়ে দিয়ে গেল বুড়ো মকবুলকে বিয়ে করবে না আম্বিয়া। তাছাড়া খুব শীঘ্রই আম্বিয়ার বিয়ের সম্ভাবনাও নেই। কথাটা শুনল বুড়ো মকবুল। শুনে কোনো ভাবান্তর হল না। ঘরের কড়িকাঠির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। ইদানিং দিনরাত মকবুলের সেবা শুশ্রূষা করছে টুনি। সারাক্ষণ ও ওর আশেপাশে থাকে। একটু অবকাশ পেলে রসুই ঘরে গিয়ে রান্নাবান্নার পাটটা সেরে আসে সে। মরিচ ক্ষেত আর লাউ কুমড়োর গাছগুলোর তদারক করে আসে। মাঝে মাঝে ফকিরের মা আর সালেহার আলাপ শুনে টুনি। মন্টু আর আম্বিয়াকে নিয়ে আলাপ করে ওরা। আজকাল নাকি অনেক রাত পর্যন্ত আম্বিয়াদের বাড়ি থাকে মন্টু। টুনি শোনে, কিছুই বলে না। একদিন বিকেলে মন্টু যখন বাইরে বেরোবে তখন তার সামনে এসে দাঁড়ালো টুনি। বলল জ্বরটা ওর ভীষণ বাইরে গেছে, কবিরাজের কাছ থেকে একটু ওষুধ আইনা দিবা। ওর মুখের দিকে নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল মন্টু। ভীষণ শুকিয়ে গেছে টুনি। হঠাৎ বয়সটা যেন অনেক বেড়ে গেছে ওর। চোখের নিচে কালি পড়েছে, চুলগুলো শুকনো। মন্টু ইতস্তত করছিল। টুনি আবার বলল, আজকা না হয় মাঝে বাড়ি নাই গেলা, একটু ওষুধ চাইনা দাও। ওর ঠোঁটের কোণে এক টুকরো ম্লান হাসি। মন্টু বলল, মাঝে বাড়ি না গেলে তুমি খুশি হও? টুনি পরক্ষণে শুধালো, আমার খুশি দিয়ে তুমি করবা কি? মন্টুকে জবাব দেবে ভেবে পেল না। ওকে চুপ করে থাকতে দেখে টুনি আবার বলল, যাইবা না কে? 100 বার যাইবা। পুরুষ মানুষ তুমি, কতদিন আর একা একা থাকবা? ঘর থেকে বুড়ো মকবুলের ডাক শুনে আর সেখানে দাঁড়ালো না টুনি। পরক্ষণে চলে গেল সে। ও চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ চেয়ে রইল মন্টু। তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে কবিরাজের কাছ থেকে ওষুধ এনে দিয়ে আবার বেরিয়ে পড়ল মন্টু। বর্ষা এগিয়ে আসছে। আম্বিয়া বলেছে নৌকোটা ঠিক করে নেবার জন্য। চাচা সমীর শেখ চেয়েছিল নৌকোটা নিজে বাইবে, কিন্তু আম্বিয়া রাজি হয়নি। মন্টু ছাড়া অন্য কাউকে ওতে হাত দেওয়ার অধিকার দিতে রাজি নয় সে। সমীর শেখ রেগে গালাগাল দিয়েছে ওকে। মন্টু সম্পর্কে কতগুলো অশ্লীল মন্তব্য করে বলেছে, ওর সঙ্গে তোমার মিলামেশা কিন্তু ভালো হইতেছে না আম্বিয়া। গ্রামের লোকজন 5 রকম কথাবার্তা কইতেছে। কোক, তাকো কথায় আমার কিছু হইব না যাইব না, নির্লিপ্ত গলায় জবাব দিয়েছে আম্বিয়া। ওর স্পষ্ট উত্তরে প্রথমে একটু হকচকিয়ে গেলেও সঙ্গে সঙ্গে সামলে নিয়েছে সমীর শেখ। বলেছে, তোমার কিছু আহে না আহে, আমাগো আহে। মন্তুরে কিন্তু এই বাড়িতে আইতে নিষেধ করে দিও বইলা দিলাম। তবু বারবার মন্তুকে বাড়িতে ডেকেছে আম্বিয়া। ও গেলে সংসারের নানা রকম কথা নিয়ে আলাপ করেছে ওর সঙ্গে। আজও মন্তুর জন্য অপেক্ষা করছিল আম্বিয়া। চুলে তেল দিয়ে সে সুন্দর করে চুলটা আঁচড়েছে, সিথি কেটেছে, পান খেয়ে ঠোঁটজোড়া লাল টুকটুকে করে তুলেছে। ও আসতে একখানা পিরিয়ে গিয়ে দিল আম্বিয়া। অর্ধেকটা মুখ ঘোমটার আড়ালে ঢাকা। সলজ্জে হাসির ঈষৎ আভাটা চোখে পড়েও যেন পড়তে চায় না। আম্বিয়া বলল, এত দেরি হইল? কবিরাজের কাছে গেছিলাম। কেন গিয়েছিল তা নিয়ে আর প্রশ্ন করে না আম্বিয়া। দূরে নিজ ঘরের দাওয়ায় বসে আর চোখে বারবার ওদিকে তাকায় সমীর শেখ। আর বিড়বিড় করে কি যেন সব বলে। রাতে ওখানে খেলো মন্টু। পানটা মুখে পুরে বাইরে বেরিয়ে এলো সে। বাইরে তখন ইলশে গুড়ি ঝরছে। কদিন পরপর বৃষ্টি হওয়ায় রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে এপাশ থেকে ওপাশে। পানির সঙ্গে ছোট ছোট বেলে আর পুঁটি ছোটাছুটি করছিল এদিক থেকে সেদিকে। অন্ধকারের ভেতর মুকু আর ছকু 2 ভাই মাছ ধরছিল বসে বসে। মন্টুকে দেখে বলল, কি মিয়া, এত রাইতে কোন দিক থেকে? মাঝে বাড়ি। একটা পুঁটি মাছ ধরে নিয়ে ছকু বলল, চলে যাও কেন মন্টু মিয়া, তামাক খেয়ে যাও। না মিয়া, শরীরটা ভালা নাই। মন্টু যাওয়ার জন্য পা বাড়াতে মুকু বলল, আরে মিয়া যাইবা আর কি, বউ, কথা আছে।
কি কথা কও, জলদি কও। পায়ের পাতায় ভর দিয়ে মাটিতে বসল মন্তু। নিঝুম রাত, শুধু একটানা জাল গড়ানোর শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দু একটা ব্যাঙ ডাকছে এখানে ওখানে। আরো ৩-৪টি পুঁটি মাছ ধরে নিয়ে ছকু আস্তে করে বলল, কি মন্তু মিয়া, তুমি নাকি করিমের বোন আম্বিয়ারে বিয়ে করতেছ শুনলাম। বলে অন্ধকারে ঘোদ করে হাসল সে। তামাক খেতে খেতে ওর দিকে তাকালো মন্তু, কিছু বলল না। মুকু বলল, ভালো মাইয়ার উপর তোমার চোখ পড়ছে মন্তু মিয়া, তোমার পছন্দের তারিফ করন লাগে। অমন মাইয়া এই ২-৪ গ্রামে নাই। আহা, সারা গায়ে যেন জৈবন ঢলঢল করতেছে। কি মন্তু মিয়া, চুপ করে রইলা যে? ওকে কুনুয়ের একটা গোতা মারল সকু। বিয়া শাদি করবার আগে আমগরে একটু জানাইও, একটু দাওয়াত টাওয়াত কইর। করুম, আগে বিয়া ঠিক হোক তারপর করুম। এক লাফে উঠে দাঁড়িয়ে দ্রুত বাড়ির দিকে এগিয়ে গেল সে। টাওয়ার পাশে টুনি দাঁড়িয়ে। অন্ধকারে হঠাৎ চেনা যায় না। মন্তুর পায়ের গতিটা স্লথ হয়ে এলো। উঠোনে সালেহা আর ফকিরের মা বসে। মন্তুর সঙ্গে আম্বিয়ার বিয়ে নিয়ে রসালো আলোচনা করছে ওরা। আম্বিয়ার চাচা আজ বলেছে, সামনের শুক্রবার জুমার নামাজের পর গায়ের মাতাব্বরদের কাছে কথাটা তুলবে সে, বিচার চাইবে। এই যে রাত বিরাতে আম্বিয়ার সঙ্গে মন্তুর এত অন্তরঙ্গ মেলামেশা, এ শুধু সামাজিক অন্যায় নয়, অধর্মও বটে। তাই নিয়ে মসজিদে বিচার বসাবে আম্বিয়ার চাচা। ফকিরের মা বলল, আমি কিন্তু একটা কথা কইয়া দিলাম বউ, এই মাইয়া একেবারে অলক্ষী না, যেই ঘরে যাইব সব পুরে ছাই করে দিব। সালেহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচি ঠিক কইছ। কথাটা বলতে গিয়ে আমেনা আর ফাতেমার কথা মনে পড়ে গেছে ওদের। আম্বিয়ার জন্যই তো ওদের তালাক দিয়েছে বুড়ো মকবুল, নিজেও মরছে মরণ রোগে। উঠোনে এসে এক মুহূর্তের জন্য দাঁড়ালো মন্তু। সালেহা আর ফকিরের মা কথা থামিয়ে তাকালো ওর দিকে। টুনি কিছু বলল না, একটু নড়ল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। মন্তু ওর ঘরে গিয়ে দরজা এঁটে দিল। কাল ভোরে আবার বেরোতে হবে ওকে। অবশেষে বুড়ো মকবুল মারা গেল। ঢলপহর দেখা দেবার অনেক আগে, যখন সারা গ্রাম ঘুমে অচেতন, তখন এ দুনিয়া থেকে বিদায় নিল সে। সারা রাতে কেউ ঘুমল না। গনুমুল্লা, আবুল, রশিদ, সালেহা, মন্তু, টুনি সবাই জেগে বসে রইল মাথার কাছে। সন্ধ্যাবেলা ফকিরের মা বলছিল, লক্ষণ বড় ভালা না, তোমরা কেউ ঘুমায়ও না মিয়ারা, জায়গা থাইকো। বহু লোককে হাতের উপর দিয়ে মরতে দেখেছে ফকিরের মা, তাই রোগীর চেহারা আর তার ভাবভঙ্গি দেখে সে অনেকটা আন্দাজ করতে পারে। সারারাত প্রলাপ বকেছে বুড়ো মকবুল। কখনো আমেনার নাম ধরে ডেকেছে সে, কখনো ফাতেমার জন্য উতলা হয়ে উঠেছে, আবার কখনো প্রলাপের ঘরে গরু তাড়িয়েছে। হু হট হট, আরে মরা গরু চলে না কেন, হু হট হট। মাথার কাছে বসে সারাক্ষণ কোরআন শরীফ পড়ল গনুমুল্লা। তারপরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো বুড়ো মকবুল। প্রলাপ বন্ধ হল। একটু পরে মারা গেল সে। ওর বুকের উপর পড়ে ডুকরে কেঁদে উঠল টুনি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদল সে। তার বিলাপের শব্দ অন্ধকারে কেঁপে কেঁপে দূরপরীর দিঘির পারে মিলিয়ে গেল। বিস্ময়ভরা চোখে টুনির দিকে তাকিয়ে রইল মন্তু। পরদিন দুপুরে বুড়ো মকবুলের মৃতদেহটা যখন কাফনে আবৃত করে খাটিয়ার উপরে তোলা হলো, তখন বুক ফাটা আর্তনাদ করে উঠোনের মাঝখানে ডাঙায় তোলা মাছের মতো তরপাতে লাগলো টুনি। গায়ের ছেলেমেয়েরা নানা সান্ত্বনা দিতে চেষ্টা করল ওকে। সালেহা, ফকিরের মা, সুরত ওরা অনেক কান্নাকাটি করল অনেকক্ষণ ধরে। পরীর দিঘির পারে বুড়ো মকবুলকে কবর দিয়ে আসার পর সবার মনে হলো বাড়িটা কেমন যেন শূন্য হয়ে গেছে। একটা থমথমে ভাব নেমে এসেছে গাছের পাতায়, ঘরের চালে, উঠোনে, বাড়ির পেছনে, ছোট্ট পুকুরে আর সবার মনে। একটি লোক দীর্ঘদিন ধরে যে একবারও ঘরের দাওয়ায় বেরোতে পারেনি, বিছানায় পড়েছিল, যার অস্তিত্ব ছিল কি ছিল না সহসা অনুভব করা যেত না, সেই লোকটা আজ নেই। কিন্তু তারই না থাকাই যেন সমস্ত থাকার অস্তিত্বকে অস্বীকার করছে।
সারা দুপুর টুনি কাঁদল, সারা বিকেল, সারা সন্ধ্যা। সালেহা অনেক চেষ্টা করল ওকে কিছু খাওয়াতে, সে খেল না। ফকিরের মা বলল, কিছু খাও বউ, না খাইলে শরীর খারাপ হয়ে যাইব, কিছু খাও। তবু খেল না টুনি। মন্টু, সুরত আলী, আবুল, রশিদ কারো মুখে কোনো কথা নেই। কেউ দাওয়ায়, কেউ উঠোনে, কেউ দোরগোড়ায় বসে। আজ সহসা যেন সমস্ত কথা হারিয়ে ফেলেছে ওরা। মিয়াবাড়ির মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। মাথায় টুপিটা পরে নিয়ে গামছাটা কাঁধে চড়িয়ে নামাজ পড়তে চলে গেল গনমোল্লা। সুরত আলী, রশিদ আর আবুলও উঠে দাঁড়াল। রোজ যে তারা নামাজ পড়ে তা নয়, কিন্তু আজ পড়বে। বুড়ো মকবুলের মৃত্যু হঠাৎ পরকাল সম্পর্কে সচেতন করে তুলেছে ওদের। পুকুর থেকে অজু করে এসে সুরত আলী বলল, কই যাইবা না মন্টু মিয়া? মন্টু ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, চলো। বলতে গিয়ে গলাটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল ওর। দিন তিনেক পর নৌকা নিয়ে বাইরে যাবার জন্য তৈরি হচ্ছিল মন্টু। টুনি ডাকল, শোনো। মন্টু তাকিয়ে দেখল এ কয়দিনে ভীষণ শুকিয়ে গেছে টুনি। চোয়ালের হাড় দুটো বেরিয়ে পড়েছে, চোখের নিচে কালি পড়েছে তার, মুখখানা বিষণ্ণ, মাথায় ছোট একটা ঘোমটা। মন্টু বলল, কি? টুনি চারপাশে তাকিয়ে আস্তে করে বলল, আমার একটা কথা রাখবা? মন্টু বলল, কও। মাটির দিকে তাকিয়ে কিছুক্ষণ কি যেন ভাবল টুনি, তারপর আস্তে করে বলল, আমার একদিন সময় করে আমাকে বাড়ি পৌঁছাই দিয়ে আইবা। টুনির চোখ জোড়া পানিতে ছলছল করছে। বুড়ো মকবুলের মৃত্যুর সঙ্গে সঙ্গে এ বাড়ির সাথে সকল সম্পর্ক শেষ হয়ে গেছে টুনির। আর কতদিন এখানে এমনি পড়ে থাকবে সে? মন্টু আস্তে করে বলল, ঠিক আছে যামনি। কোন দিন যাইবা? টুনি মৃদু গলায় বলল, যেই দিন তোমার সুবিধা হয়। বলতে গিয়ে কেঁদে ফেলল সে। মন্টু বিব্রত বোধ করল। কি বলে যে ওকে সান্ত্বনা দেবে ভেবে পেল না সে। টুনি একটু পরে কান্না থামিয়ে বলল, বড় ইচ্ছা ছিল তোমার বিয়া দেখা যামু, তোমার হাতে মেহেন্দি পরাইয়া যামু। থাকুন আর গেল না। এ কথার আর কোনো উত্তর দিল না মন্টু। গায়ের সবাই জানে সামনের শীতে আম্বিয়াকে বিয়ে করছে ও, টুনিও জানে। কাপড়ের আঁচলে চোখের পানি মুছে নিয়ে টুনি আবার বলল, বিয়ার সময় আমারে নায়রান বানা। নিস্তেজ গলায় মন্টু পরক্ষণে বলল, আনমু। সহসা ওর চোখের দিকে মুখ তুলে তাকালো টুনি। এক টুকরো ম্লান হাসিতে চোখ জোড়া কেঁপে উঠল ওর। আস্তে করে বলল, কথা দিলাম মনে থাকে যেন। মন্টু বলল, থাকব। একে একে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল টুনি। সবার গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ করে কাঁদল সে। পুরীর দিঘির পাড়ের উপর দিয়ে আসার সময় দূর থেকে বুড়ো মকবুলের কবরটা চোখে পড়ল। শুকনো মাটির সাদা ঢেলাগুলো ঢিবির মতো উঁচু হয়ে আছে। সেদিকে তাকাতে সারা দেহে কাটা দিয়ে ওঠে। কি এক অজানা ভয়ে বুকের ভেতরটা কাঁপতে থাকে যেন। ভাটার স্রোতে নৌকো ভাসিয়ে দিল মন্টু। সেই নৌকো যার মধ্যে চড়িয়ে টুনিকে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল সে। দুধারে গ্রাম, মাঝখানে নদী, যতদূর চোখ পড়ে শুধু অথই জলের ঢেউ। বর্ষার পানিতে নদী নালা ক্ষেত সব এক হয়ে গেছে। এ সময়ে ভরা নদী দিয়ে নৌকো চালানোর প্রয়োজন হয় না। ক্ষেতের ধারে গেরস্ত বাড়ির পেছনের ডোবার পাশ দিয়ে নৌকো চালিয়ে নেওয়া যায়। এতে করে পথ অনেক সংক্ষিপ্ত হয়ে আসে। টুনি ছইয়ের মধ্যে চুপচাপ বসে রইল, মাথায় ছোট একখানা ঘোমটা। মন্টু সহসা বলল, বাইরে এসে বসো না, গায়ে বাতাস লাগব। টুনি পরক্ষণে বলল, আইতাছি। কিন্তু সহসা এলো না সে। বাইরে কাঠের পাটাতনের উপরে ছোট হয়ে বসল সে। সেই নদী আগে যেমনটি ছিল তেমনই আছে। আজ নদীর জলে হাতের পাতা ডুবিয়ে দিয়ে খেলা করল না টুনি। উচ্ছল দৃষ্টি মেলে তাকালো না কোনো দিকে। শুধু বলল, আম্বিয়ারে বিয়ে করলে এই নাওটা তোমার হয়ে যাইব না? মন্টু সংক্ষেপে বলল, হুম। টুনি বলল, বিয়ার পরে এই বাড়িতে থাকবা
না আম্বিয়া গোবারি চলে যাইবা? এ কথার কোনো জবাব দিল না মন্তু। সে শুধু দেখল ঘোমটার ফাঁকে একজোড়া চোখ গভীর আগ্রহে তাকিয়ে রয়েছে ওর দিকে। উত্তর না পেয়ে টুনি আবার বলল, চুপ করে রইলে যে? মন্তু হঠাৎ দূরে আঙ্গুল দেখিয়ে বলল, শান্তির হাট। টুনি চমকে তাকালো সেদিকে। ভাটার স্রোত ঠেলে নৌকোটা ধীরে ধীরে এগিয়ে চলেছে শান্তির হাটের দিকে। সার বাঁধা দোকানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। সহসা জোরের দাঁড় টানতে লাগলো মন্তু। একটা ঝাঁকুনি দিয়ে দ্রুত এগিয়ে গেল নৌকো। পড়তে গিয়ে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল টুনি। মাথার ওপর থেকে ঘোমটাটা পড়ে যেতে পরক্ষণে সেটা তুলে নিল আবার। মন্তু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে। গভীরভাবে কি যেন দেখছে সে। নৌকোটাকে ঘাটের দিকে এগোতে দেখে টুনি বলল, ঘাটে ভিড়াইতেছ কেন? নামবা নাকি? মন্তু চুপ করে রইল। টুনি আবার বলল, হাটে কি কোনো কাম আছে? মন্তু মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে হঠাৎ মুড়িয়া গলায় বলল, মনোয়ার হাজিরে কথা দিয়েছিলাম ওর ওইখানে এক রাতের লাইকা নায়র থাকমু, চলো যাই। টুনির দেহটা ধরে কে যেন একটা সজোরে নাড়া দিল। মুহূর্তে চোখজোড়া পাথরের মতো স্থির হয়ে গেল ওর। মন্তুর মুখের দিকে পলক্ষীন দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল সে। মন্তু আবার বলল, মনোয়ার হাজিরে কইলে ও মোল্লা ডাইকা সব ঠিক করে দিব। আবেগে গলাটা কাঁপছে ওর। টুনির চোখের কোণে তখন দুফোঁটা জল চিকচিক করছে। অত্যন্ত ধীরে ধীরে মাথাটা নাড়াল সে। আর অতি চাপা স্বরে ফিসফিস করে বলল, না তা আর ওই না মিয়া, তা ওই না। বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠল সে। হাতের বৈঠাটা ছেড়ে দিয়ে বোবা চাহনি মেলে ওর দিকে তাকিয়ে রইল মন্তু। একটা কথাও ওর মুখ দিয়ে বেরোল না আর। তারপর নদীর স্রোত বয়ে চলল, কখনো ধীরে, কখনো জোরে, কখনো মিষ্টি মধুর ছন্দে। সেদিন হাটবার। সওদা করে বাড়ি ফিরছে মন্তু। 2 পয়সার পান, 1 আনার তামাক, আর 10 পয়সার বাতাসা। কার্তিকের শেষে অগ্রহায়ণের শুরু। ঘরে ঘরে ধান উঠছে। অনেক রাত পর্যন্ত কারো চোখে ঘুম থাকে না। কাজ আর কাজ। সারাদিন ধান কেটে এনে পালা দিয়ে রাখে, রাতে গরু দিয়ে মারায়। তারপর ঝেড়ে মুছে সব পরিষ্কার করে রাখতে রাখতে অনেক রাত গড়িয়ে পড়ে। হাট থেকে বাড়ি ফিরে এসে মন্তু দেখে উঠোনে আসর জমিয়ে বসে পুঁথি পড়ছে সুরত আলীর বড় ছেলেটা। মৃত বাবার এই গুণটি অতি সুন্দরভাবে আয়ত্ত করেছে সে। দূর থেকে শুনলে অনেক সময় বোঝাই যায় না, মনে হয় সুরত আলী বুঝেই বসে বসে পুঁথি পড়ছে। শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, ভেলুয়ার কথা কিছু শোনো সর্বজন। আজ উঠোনে এসে দাঁড়াতে ওদের সবার কথা মনে পড়ল মন্তুর। বুড়ো মকবুল, রশিদ, আবুল, সুরত আলী, কেউ নেই। জীবনের হাটে সকল বেচাকেনা শেষ করে দিয়ে একদিন অকস্মাৎ কোথায় যেন হারিয়ে গেছে ওরা। টুনির সঙ্গে দেখা হয়নি অনেক বছর। প্রথম প্রথম খোঁজ খবর নিত। আজকাল সে সময় হয়ে ওঠে না মন্তুর। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সে। হিরণ আজকাল বুড়ো মকবুলের ঘরে থাকে। বহু আগে প্রথম স্বামী তালাক দিয়েছে ওকে। আবার বিয়ে হয়েছিল। বছর 3-4 ঘর সংসার করার পর সেখান থেকেও তালাক পেয়ে বাড়ি ফিরে এসেছে। তারপর আর বিয়ে হয়নি। এবার ওর একটা ভালো দেখে বিয়ে দেবার চেষ্টা করছে মন্তু। এখন সে বাড়ির কর্তা, সবার বড়। যে কোনো কাজে সবাই এসে পরামর্শ নেয় ওর। উঠোনে এসে দাঁড়াতে ওর হাত থেকে পান, তামাক আর বাতাসাগুলি নিয়ে নিল আম্বিয়া। তারপর কোলের বাচ্চাটা ওর দিকে বাড়িয়ে ধরে বলল, দুপুর থেকে কাঁদছে, একটু কোলে নাও। কোলে নিয়ে ছেলেকে আদর করল সে। মন্তুকে এগিয়ে আসতে দেখে সবাই পথ ছেড়ে আসরের মাঝখানে বসালো ওকে। এক সেলিম তামাক সাজিয়ে এনে ওর হাতে দিয়ে গেল আম্বিয়া। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়ল পশ্চিমে। উঠোনের ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হল। পরীর দিঘির পারে একটা রাতজাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ পাওয়া গেল। সুরত আলীর ছেলেটা তখনও একখানা পুঁথি পড়ে গেল। কি কহিব ভেলুয়ার রূপের বাখান, দেখিতে সুন্দর অতিরে রসিকের পরাণ। আকাশের চন্দ্র যেন রে ভেলুয়া সুন্দরী,
দূরে থাকি লাগে যেন ইন্দ্রকোপের পরি। সুর করে ঢুলে এক মনে পুঁথি পড়ছে সে। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো সেই রাত। 1000 বছর ধরে উপন্যাসের এখানেই সমাপ্তি। পাঠে ছিলাম সজল। ধন্যবাদ।